রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষ। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা, কোর্স কোড 22-19-07। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলোচনা করব প্রাচ্যের রাষ্ট্রচিন্তা, যার বিষয় কোড 22-19-07 এই কোর্স থেকে। গত মঙ্গলবার এই কোর্সের উপর একটি ভিডিও তৈরি করে আপলোড দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেটা দেখেছো। সেখানে দেখানোর চেষ্টা করেছি যেসব রাষ্ট্রচিন্তাবিদ প্রাচ্যে জন্মগ্রহণ করেছেন এবং যাদের রাষ্ট্রচিন্তা নিয়ে এই কোর্সটি সাজানো হয়েছে, সেই সকল রাষ্ট্রচিন্তাবিদের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ তারা কে কোন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন সেটি মানচিত্রে দেখানো হয়েছে। মানচিত্রে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যদি আমরা মানচিত্র অনুযায়ী রাষ্ট্রচিন্তাবিদদের অবস্থান চিহ্নিত করতে পারি, তাহলে সহজেই তাদের কথা মনে থাকবে। আর তাদের কথা মনে থাকলে তাদের যে রাষ্ট্রচিন্তা, সেগুলো আয়ত্ত করা সহজ হবে। আজ আমি সেই সকল রাষ্ট্রচিন্তাবিদের একটি তালিকা প্রস্তুত করব। তার আগে প্রাচ্যের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা বলতে ইউরোপীয় রাষ্ট্রচিন্তাকে বোঝায়, আর প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বলতে ইউরোপীয় রাষ্ট্রচিন্তাকে বোঝায়। প্রথম বর্ষে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা পড়তে গিয়ে তোমরা দেখেছো যে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার রয়েছে অনেকগুলি বৈশিষ্ট্য। ঠিক তেমনিভাবে প্রাচ্যের রাষ্ট্রচিন্তারও রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য, যে সকল বৈশিষ্ট্যের কারণে প্রাচ্যের রাষ্ট্রচিন্তাকে আমরা সহজেই পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা থেকে পৃথক করতে পারি। আমি এখন প্রাচ্যের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলো একে একে পয়েন্ট আকারে তোমাদের সামনে তুলে ধরছি এবং সংক্ষেপে আলোচনা করছি। 1. নীতিবাদ। প্রাচ্যের রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নীতিবাদ। পাশ্চাত্যের অনেক পণ্ডিত মনে করেন যে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা যতটা না রাজনৈতিক, তার চেয়ে অনেক বেশি নৈতিক। অর্থাৎ নীতি ও রাষ্ট্র পরিচালনাকে প্রাচ্যে আলাদা করা হয়নি। সেটা প্রাচীন ভারতের মনু সংহিতা, কৌটিল্যের অর্থশাস্ত্র, কনফুসিয়াস, লাওৎসু এবং ইসলামের প্রতিটি কাজে নৈতিকতার উপদেশবাণী পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, আজকের দিনেও প্রাচ্যের বিভিন্ন দেশে রাজনীতিতে ধর্মের যে প্রাধান্য দেখতে পাই, তা থেকেও বোঝা যায় এখানকার রাষ্ট্রচিন্তায় ধর্মের প্রভাব কিছুমাত্র কমে যায়নি। 2. আদর্শবাদ। প্রাচ্যের রাষ্ট্রচিন্তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আদর্শবাদ। চীনে কনফুসিয়াসের আদর্শকে কেন্দ্র করে আদর্শবাদ তত্ত্বের
উদ্ভব ঘটে। প্রাচীন ভারতের কৌটিল্যের রাষ্ট্রচিন্তা ব্যাপকভাবে বাস্তববাদের উপর প্রতিষ্ঠিত হলেও সেটি সনাতন ব্রাহ্মণ্যবাদী ধর্মীয় আদর্শের উপরে উঠতে পারেনি। এমনকি এই আধুনিক যুগেও মহাত্মা গান্ধীর রাষ্ট্রদর্শন ধর্মীয় আদর্শ থেকে মুক্ত নয়। মধ্যযুগের মুসলিম রাষ্ট্রচিন্তাবিদদের রাষ্ট্রদর্শনকে অনেক পাশ্চাত্য পণ্ডিত ইসলামী ভাবাদর্শের সম্প্রসারিত রূপ বলে আখ্যায়িত করেন। মুসলিম দার্শনিকগণ ইসলামী আদর্শবাদের সঙ্গে গ্রিক রাষ্ট্রদর্শনের সমন্বয় সাধনের চেষ্টা করেছেন। অর্থাৎ প্রাচ্যের দেশে দেশে রাষ্ট্রচিন্তাবিদদের রাষ্ট্রচিন্তায় আদর্শবাদের প্রভাব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। 3. অভিজ্ঞতাবাদ কেবল নীতিবাদ বা আদর্শবাদ নয়, প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় অভিজ্ঞতাবাদও দৃশ্যমান। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য যে অর্থশাস্ত্র রচনা করেছেন তার প্রধান উপাদান তার রাষ্ট্রশাসনের বাস্তব অভিজ্ঞতা। কনফুসিয়াসের দর্শনেও অভিজ্ঞতাবাদের দেখা মেলে। মধ্যযুগের মুসলিম রাষ্ট্রদার্শনিক নিজামুল মুলক তুসির রাজনৈতিক চিন্তাধারায় ধর্মীয় নৈতিকতাবোধের সঙ্গে অভিজ্ঞতাবাদের সমন্বয় পরিলক্ষিত হয়। জাপানে মেইজি রেস্টোরেশনে অভিজ্ঞতাবাদের সুস্পষ্ট দেখা মেলে। 4. ধর্মের প্রাধান্য পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় ধর্মই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কনফুসিয়াসের রাজনৈতিক চিন্তাধারা সমাজ জীবনে ধর্মীয় নীতি হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করে। তাওবাদের দর্শনও ধর্মকেন্দ্রিক চিন্তাধারার বিকাশ ঘটায়। মহাত্মা গান্ধীর সর্বোদয় আর সত্যাগ্রহ সবই ধর্ম থেকে উদ্ভূত চিন্তা। ইসলাম ধর্ম রাষ্ট্রীয় জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে। ধর্মীয় শাসক ও চিন্তাবিদগণ ধর্মকেন্দ্রিক ভাবধারার উদ্ভব ঘটান। সুতরাং বোঝাই যাচ্ছে প্রাচ্যের রাষ্ট্রচিন্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল ধর্মের প্রাধান্য। 5. ন্যায় বিচার প্রাচ্যের রাষ্ট্রচিন্তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ন্যায় বিচার। কৌটিল্য তার অর্থশাস্ত্রের 3য় অধিকরণে বিচার ব্যবস্থার মাধ্যমে জনগণের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার উপদেশ দিয়েছেন। ন্যায় বিচারকে কৌটিল্যের রাষ্ট্রদর্শনের ভিত্তি বলা হয়। কনফুসিয়াসের রাষ্ট্রদর্শনে ন্যায় বিচার এবং ন্যায়পরায়ণ সরকারের ধারণা একটি অন্যতম বিষয়। তিনি মূলত ন্যায়পরায়ণ রাজার ধারণার প্রেক্ষিতেই রাজতন্ত্রকে পিতৃতুল্য সরকার ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছেন। ইসলামের রাষ্ট্র ব্যবস্থার একটি কেন্দ্রীয় বিষয় হল আদল বা ন্যায় বিচার, আর এর আলোকেই মধ্যযুগে মুসলিম দার্শনিকগণ ইসলামের ভিত্তি হিসেবে ন্যায় বিচার ধারণার যথাযথ বাস্তবায়নে তাদের রাষ্ট্রদর্শনে বৌদ্ধিক প্রচেষ্টা চালিয়েছেন। 6. মানবতাবাদ মানবতাবাদ প্রাচ্যের রাষ্ট্রচিন্তার আরেকটি বৈশিষ্ট্য। প্রাচীন চীনে কনফুসীয় রাষ্ট্রদর্শনকে অনেকে পরিপূর্ণ মানবতাবাদী দর্শন হিসেবে চিহ্নিত করেছেন। কনফুসীয় দর্শনে ব্যক্তির অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। কৌটিল্যের রাষ্ট্রদর্শনেও মানবতার সুর ধ্বনিত হয়। মধ্যযুগের মুসলিম দার্শনিকদের রাষ্ট্রদর্শনেও ইসলামের সর্বজনীন মানবতাবোধের প্রতিফলন দেখা যায়।
আধুনিককালে ভারতের এম.এন. রায় এক বিজ্ঞানভিত্তিক বলিষ্ঠ মানবতাবাদী দর্শন গড়ে তোলেন, যা র্যাডিক্যাল হিউম্যানিজম নামে পরিচিত। 7. রক্ষণশীলতা। প্রাচ্যের রাষ্ট্রচিন্তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রক্ষণশীলতা। কৌটিল্য, কনফুসিয়াস, মহাত্মা গান্ধী কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত কোনো রাষ্ট্রচিন্তাবিদ তাদের রাষ্ট্রচিন্তাকে বৈপ্লবিক রূপ দান করতে পারেননি। তারা মূলত রক্ষণশীল আদর্শের কথাই বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত ব্রিটিশ শাসনের পক্ষে মত ব্যক্ত করেন। 8. আন্তর্জাতিকতা। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী। ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে বৈদেশিক সম্পর্ক, ভ্রাতৃত্ব, কূটনৈতিক তৎপরতা, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ইত্যাদি প্রতিষ্ঠায় আন্তর্জাতিকতাবাদের প্রভাব পরিলক্ষিত হয়। 9. ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা প্রাচ্যের রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য। এই রাষ্ট্রচিন্তায় ইসলামী অর্থব্যবস্থা কী, ইসলামী অর্থব্যবস্থার বিষয়বস্তু, বৈশিষ্ট্য, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা, উৎপাদন, বন্টন, ইসলামী অর্থব্যবস্থার সাথে রাষ্ট্রীয় আয়ের উৎস, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থা, পাশ্চাত্যের পুঁজিবাদী ব্যবস্থা, সমাজতান্ত্রিক ও সাম্যবাদী অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থার পার্থক্য, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। 10. সুশাসন। পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের স্বেচ্ছাচারিতার নজির পাওয়া যায়, কিন্তু প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় সুশাসনের ইঙ্গিত পাওয়া যায়। কনফুসিয়াস রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে শাসককে নির্দেশ দিয়েছেন। মুসলিম শাসকগণ, বিশেষ করে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার সুশাসন রাষ্ট্রচিন্তার ইতিহাসে বিশেষ নমুনা বহন করে। এ সকল বৈশিষ্ট্য ছাড়াও প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় আরও কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ইসলামী ধর্মতত্ত্বের সাথে গ্রিক দর্শনের সমন্বয়, রাজতন্ত্রের প্রাধান্য ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আজকের দ্বিতীয় আলোচনায় যাব। আমাদের দ্বিতীয় পর্যায়ের আলোচনা প্রাচ্যের রাষ্ট্রচিন্তাবিদগণ। শুরুতেই বলেছি, গত ক্লাসে মানচিত্রের সাহায্যে আমি রাষ্ট্রচিন্তাবিদদের ভৌগোলিক অবস্থান দেখিয়েছি। সেই মানচিত্র থেকেই আমি এখানে একটি তালিকা তৈরি করছি। তালিকার 1 নম্বরে রয়েছেন কৌটিল্য, যার জন্ম খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে প্রাচীন ভারতে। আর সবশেষে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে এ সকল রাষ্ট্রচিন্তাবিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা প্রাচ্যের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুনলে। এছাড়া গত ক্লাসে মানচিত্রে যাদেরকে দেখিয়েছিলাম তাদের একটি তালিকা প্রস্তুত করা দেখলে। এই তালিকা অনুযায়ী পরবর্তী প্রতিটি ক্লাস অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই তালিকায় যাদের নাম এসেছে তাদের রাষ্ট্রচিন্তা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। পরবর্তী আলোচনায় অংশগ্রহণের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।